দীঘার মোস্ট হন্টেড হোটেল। এর আগের বেশ কিছু এপিসোডে আমি দীঘার হোটেলের ঘটনা আপনাদেরকে বলেছি। বিভিন্ন মানুষ আমাকে পাঠিয়েছিলেন। কিন্তু আজ আমি যে হোটেলের কথাটা বলবো, যে হোটেলের সত্যি ঘটনাগুলোর কথা বলবো, তো আমি যখন ঘটনাটা নিজে পড়েছি আমার মনে হয় এটাই দীঘার মোস্ট হন্টেড হোটেল। এই হোটেলে এমন অনেক ভয়ানক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো পুরোপুরি হয়তো মানুষের কাছে পৌঁছয়নি, অথবা মানুষের মধ্যে একটা চরম ভীতি সৃষ্টি হবে বলে সেই ঘটনাগুলোকে হয়তো সবার সামনে সেইভাবে আনা হয়নি। কিন্তু এই হোটেলের প্রতিটি দেওয়ালে দেওয়ালে যেন ভৌতিক এক্সপেরিয়েন্স করা যায়। এই হোটেলটার মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোয় মানুষ নাকি ঠিকমতো দাঁড়াতে পারে না 5টা মিনিটও। পুরো সারা শরীর ঠান্ডা স্রোত বয়ে যায় শরীর থেকে। মানুষ ওখানে বেশিক্ষণ থাকলে নাকি রীতিমতো মাথা যন্ত্রণা করা শুরু হয়। এই হোটেল এতটাই ভয়ঙ্কর নাকি যে এই হোটেলে একটা দিনও রাত কাটানো অসম্ভব ব্যাপার। যে কোনো শরীর খুব সাহসী মানুষ হয় তার পক্ষেও নাকি এই হোটেলে রাত কাটানোটা প্রায় সম্ভব নয় বললেই চলে। আজকে আমি যে ঘটনাটা এখন আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন, এই ঘটনাটা কিন্তু তার মায়ের সাথে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা। এবং এই ঘটনাটা আপনাদেরকে যদি পুরোপুরি জানতে হয়, বিষয়টা সম্পর্কে যদি জানতে হয় যে দীঘার কোন হোটেলটাই মোস্ট হন্টেড হোটেল, তাহলে কিন্তু আপনাদেরকে স্কিপ না করে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুবই ভালো আছেন, আনন্দে আছেন এবং পুজো ভালো কাটাচ্ছেন। আমাদের এখানে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, রিকোয়েস্ট করবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন। শোনার পরে কেমন লাগলো সেই মতামত অবশ্যই কিন্তু জানাবেন। আর পসিবল হলে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দিন। কারণ আমরা এই চ্যানেলে যে ঘটনাগুলো বলি সেগুলো সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা, এবং আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, ফলে অনেক বিপদ থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবে। তো এখন আমি আপনাদের সামনে দীঘার মোস্ট হন্টেড হোটেলের সত্যি ঘটনা আপনাদের সামনে আনতে চলেছি। প্রত্যেকে মন দিয়ে শুনুন, এটাই আমার রিকোয়েস্ট। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে সায়ন্তন বাবু লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটা কিন্তু ওনার মায়ের সাথে ঘটেছিল, এবং যেই সময় ঘটনাটা ঘটে সেই সময় ওনার বয়স ছিল 14। ঘটনাটা বলতে গেলে আমাকে কিছুটা পিছিয়ে যেতে হবে এবং কিছু কথা আপনাদেরকে বলে নেওয়াটা দরকার, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে। সায়ন্তন বাবু এবং ওনার মাসির যে ফ্যামিলি, এই দুই ফ্যামিলি কিন্তু ভীষণ ক্লোজ ছিল এবং ওনাদের বাড়ি মোটামুটি কাছাকাছিই ছিল। এবার ওনাদের দুই ফ্যামিলির ঘুরতে যাওয়া একসাথে ছিল, খাওয়া দাওয়া মাঝে মধ্যে একসাথে হতো, এবং ওনারা দুই পরিবারই দীঘা বেড়াতে ভীষণ ভালোবাসত। এবং আপনারা জানেন যে দীঘা কিন্তু বাঙালির কাছে একটা ভীষণই পছন্দের জায়গা। এইবারে সেইবার যে পুজো ছিল, শরৎ পুজো, তো সেই সময় এই দুই ফ্যামিলিরই কিছু না কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়। তো সেই কারণের জন্য এই সায়ন্তন বাবুর ফ্যামিলি এবং ওনার মাসির যে ফ্যামিলি ছিল, তারা কেউই সেভাবে পুজোয় ঘোরাঘুরি করা, আনন্দ করা সেভাবে কিছু করতে পারেনি। ওই 1-8 দিন হয়তো বেরিয়েছিল, দ্যাটস ইট। এবার পুজোর পরে যখন ওদের কাজকর্মগুলো মিটে টিটে যায়, তো তখন ওরা ঠিক করে যে মা কালী পুজো হয়ে গেলে ওনারা দীঘা বেড়াতে যাবে। অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তো দীঘা বেড়াতে যাবে। তো যেরকম ভাবা সেরকম আর কি কাজ। তো দুই ফ্যামিলি মিলে মা কালী পুজোর পরে, মোটামুটি তখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো দুই ফ্যামিলি মিলে দীঘা বেড়াতে যায় ট্রেনে করে। এবার ওনারা দীঘা নির্দিষ্ট দিনে গিয়ে পৌঁছলেন। আচ্ছা, এখানে বলে রাখি ফ্যামিলিতে কে কে ছিল। সায়ন্তন বাবু ওনার বাবা মায়ের একমাত্র সন্তান, তো উনি, ওনার বাবা মা, আর এদিকে হচ্ছে ওনার মাসি, ওনার মেসোমশাই আর ওনার দুই বোন। এরা এই দুই ফ্যামিলি মিলে দীঘা বেড়াতে যায় এবং এরা একটা হোটেল নেয়। হোটেলটা পুরনো দীঘাতে ছিল এবং খুব নামি হোটেল সেই সময়কার ছিল সেটা নয়, কিন্তু মোটামুটি লোকজন ওখানে থাকতো এবং হোটেলটা বেশ বড় ঘর, ঠিকঠাকই ব্যবস্থা রয়েছে। এবং এই হোটেলে কিন্তু আমি বলে রাখি সায়ন্তন বাবুর বাবা মা অনেকবারই ওনারা দীঘা ঘুরতে গেছেন, তো এই হোটেলে কিন্তু এর আগেও ওনারা একবার ছিলেন, তো সেবারেও উঠেছে।
এবার ওনারা যে হোটেলটায় ছিলেন সেই হোটেলটা কিন্তু বেশ সাজানো গোছানো, একটা বেশ হ্যাপেনিং সব কিছু চলছে এরকম একটা টাইপের হোটেল। এবার সেইবার যে ওনারা গেলেন, তো গিয়ে দেখছে যে হোটেলটা মানে কীরকম একটা লাগছে, মানে সামনে যেমন রিসেপশানে লোকজন থাকে, খুব ওয়েলকাম করে, মানে সেবার ওরা যখন প্রথম হোটেলে ঢুকছে তো দেখছে কীরকম একটা লোকজনের চোখমুখ হয়ে আছে, খুব সিরিয়াস লোকজন। তো ভেবেছে হয়তো এত ট্যুরিস্ট আসে, কারোর সাথে কোনো স্টাফদের হয়তো ঝামেলা হয়েছে, তো ওরা ওটা নিয়ে অতটা কিছু ভাবনা চিন্তা করে। এবার ওরা হোটেলে এসে একটু জামা কাপড় চেঞ্জ করে রেস্ট নিয়ে ওরা সি বিচে চলে গেছে। এইবারে ওনারা যখন সি বিচ থেকে ঘুরে ঠুরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যখন হোটেলে ঢুকছে, তো তখন দেখছে যে হোটেলের বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং কয়েকটা লোক, মহিলা, তারা কান্নাকাটি করতে করতে গাড়িতে ঢুকলো। এবার ওনারা না কিছু বুঝতে পারেনি, ভেবেছে হয়তো কোনো ঝামেলা অশান্তি হয়েছে, হয়তো কোনো ট্যুরিস্ট এসেছে সেটা নিয়ে। তো ওনারা 2 ফ্যামিলি যে আর অতটা চিন্তাভাবনা করে যে যার রুমে ঢুকে গেছে। এবার সায়ন্তন বাবুর বাবা যিনি ছিলেন, ওনার না মানে যেহেতু ফ্যামিলি নিয়ে গেছে, ছোট ছোট মানে ওনার সায়ন্তন বাবুর বয়স তখন 14, আর ওনার বোনেদের বয়স ওই রকমই হবে 10-11 এরকম আর কি ছিল। তো উনি ভাবলেন যে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, ব্যাপারটা কি হলো একবার রিসেপশনে খোঁজ নিই। তো উনি কি করলেন, রিসেপশনে গিয়ে একটু খোঁজ নিলেন যে কিছু কি অসুবিধে হয়েছে, এখানে লোকজন কান্নাকাটি করছে, কি ব্যাপার, কিছু কি হয়েছে। তো তখন প্রথমে যে ছেলেটাকে জিজ্ঞেস করেছে সেই ছেলেটা বলছে, না না দাদা কিছু হয়নি, আপনার কোনো অসুবিধে হলে বলবেন, কোনো অসুবিধে নেই, হোটেল খুব একদম ঠিকঠাক আছে। তো তখন ওর বাবার না একটু সন্দেহ হয়, যে জিজ্ঞেস করলাম ও বলছে হোটেল ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই, অসুবিধে হলে বলবেন। তো ওনার বাবা বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার আছে, এবং ছেলেটা সেটা বললো না। তো কিছুক্ষণ পরে ওর মেশোকে নিয়ে ওর বাবা আবার হোটেলের বাইরে বেরিয়ে হোটেলেরই আর একজন কর্মচারীকে জিজ্ঞেস করেছে যে এরকম সকালবেলা দেখলাম, কি ব্যাপার বলুন তো। তো তখন ওই লোকটা আর কি, হোটেলের অন্য কর্মী, তিনি বলছে যে আর বলবেন না, এখানে তো প্রচুর ট্যুরিস্ট আসে, তো আমাদের পক্ষে তো আর মানে সব কিছু দেখা সম্ভবপর হয় না, তো এরকমই একটা কাপল এসেছিল, তো কাপলটা এমনি নর্মাল কাপল যেরকম হয় সেরকমই এসেছে। আসার পরে ওরা দীঘার সমুদ্রে ঘুরতেও যায়। তো তারপরে যেটা হয় যে প্রচণ্ড আর কি ওদের মধ্যে রাতের বেলা ওই কাপলের মধ্যে ঝগড়া অশান্তি এসব হয়, এবং তারপরে সকালবেলা যখন অনেক বেলা হয়ে গেছে, কোনো দরজা মানে ওদের তো ঘরটর পরিষ্কার করতে হয়, তো সে যে পরিষ্কার করতে আসে সে একবার দরজা ধাক্কা মেরেছে, ভিতর থেকে কেউ খোলেনি, তো সে চলে গেছে। আবার যখন সে এসছে আরও বেলা করে, তখনও দেখছে যে দরজা খোঁজে, তো তখন সে রিসেপশনে খবর দিয়েছে যে এরকম কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ করা আছে, কোনো সাড়া নাড়া পাওয়া যাচ্ছে না, আমি 2বার গেছি, 2বারই ফিরে এসেছি। তো তখন রিসেপশন থেকে লোক যায়, গিয়ে দরজা ধাক্কাধাক্কি করে, যখন কোনো আওয়াজ পায় না তখন ওদের সন্দেহ হয়। তো সেই সময় ওরা জোরে ধাক্কা মেরে দরজা খুলে দেখে যে কাপল এসছিল তারা দুজনেই মৃত অবস্থায় পড়ে আছে। তো এইটা যখন হয় তো সঙ্গে সঙ্গে মানে এইটা হচ্ছে 3 দিন আগেকার ঘটনা আর কি, 3-4 দিন আগে ঘটনাটা ঘটেছে, মানে সায়ন্তন বাবুরা আসা 3-4 দিন আগেকার ঘটনা। তো তারপরে ওরা তো সরাসরি পুলিশকে খবর দিয়েছে। তো পুলিশ এসে যখন তদন্ত করে তো দেখছে যে ওই ঘরের ভিতরে একটা চিরকুট পাওয়া গেছে। সেই চিরকুটে একটি মেয়ের নাম লেখা, মানে ওই কাপালের যে মহিলা ছিলেন তার নাম লেখা, এবং সে লিখেছে যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটা লিখেছে। এবং যেটা তদন্ত করে দেখা যায় যে মহিলা আগে মারা গেছেন এবং তার প্রায় 1.5-2 ঘন্টা পরে লোকটা মারা গেছে। এবার যে লোকটা মারা গেছে সে হাতের শিরা কেটে আর কি রক্তক্ষরণ হচ্ছে সেই জন্য মারা গেছে। আর অন্য যে ভদ্রমহিলা যে আগে মারা গেছে সে গলায় ফাঁস লাগিয়ে এরকম করে আর কি উনি বাথরুমের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে উনি নিজের প্রাণটা নিয়েছেন, এটাই আর কি তদন্তে বেরিয়ে আসে। এবার তাদের নাম পরিচয় সমস্ত কিছু দিয়ে পুলিশ তো নিজের মতো করে তদন্ত শুরু করে। এবার ওরা যে নাম পরিচয়পত্র যা যা দিয়েছিল, তো সেখান থেকে ওদের যা ডিটেলস জানা গেছে, তো সে অনুযায়ী পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। এবার যোগাযোগ করতে গিয়ে পুলিশ যেটা জানতে পারে সেটা হচ্ছে যে ওরা মানে ওই কাপল দুজন তারা এসেছিল হোটেলে, এরা হোটেলে লোকজনও ভেবেছে এরা স্বামী স্ত্রী হবে, অত কিছু আর ভেরিফিকেশন করেনি, শুধুমাত্র একজনের পরিচয়পত্র দিয়েই আর কি হয়েছিল ওরা হোটেলে আসে।
কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশ যেটা জানতে পারে যে এরা স্বামী স্ত্রী ছিল না, মানে লোকটা বিবাহিত ছিল আবার মহিলাটিও বিবাহিত ছিল অন্য জায়গায়, কিন্তু এরা দুজনে মিলে এসেছিল এবং এদের দেখে কারোর কোনো সন্দেহ হয়নি, কিছু হয়নি। কিন্তু ওদের ঘর থেকে হোটেলে যারা কাজকর্ম করে তারা রাতের বেলা ওদের ঘর থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিল, মানে ঝগড়া হচ্ছে। এবার ভেবেছে যে কোনো গেস্ট এসেছে, তাদের নিজেদের মধ্যে হয়তো কোনো ঝামেলা হচ্ছে, তো সেটা নিয়ে আর ওরা বিশেষ কিছু বলেনি এবং কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচির আওয়াজ থেমেও যায়। এবার হোটেলের কর্মীদেরকে যখন জিজ্ঞেস করে পুলিশ, তো বলছে যে হ্যাঁ, এরকম তো অনেকেই ফ্যামিলি নিয়ে আসে, ছোটোখাটো বিষয় হয়তো ফ্যামিলি নিজেদের লোকেদের মধ্যে মতবিরোধ হয়, একটু ঝগড়াঝাটি হয়, ছেলে মেয়ে নিয়ে এলে ছেলে মেয়ের সাথে বাবা মায়ের একটা ঝগড়া ঝামেলা হয়, এটা কিনে দাও ওটা কিনে দাও, সব তো হতেই থাকে, আমরা এগুলো দেখি। এবার ঘটনা হচ্ছে যে সেখান থেকে যে একটা এত বড় ঘটনা ঘটে যাবে সেটা তার আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আর কোনো গেস্ট যদি এসে তার মেয়েদের মধ্যে পার্সোনাল কোনো ইস্যু নিয়ে যদি ঝগড়া ঝামেলা করে, ফট করে তার আমরা সেখানে ঢুকে গিয়ে কথা বলতে পারি না। যাই হোক, তো পুলিশের তদন্ত করে এবং যেহেতু ওখানে লেখা ছিল চিরকুটে যে কেউ দায়ী নয়, আবার এটা মেয়েটার নামে লেখা ছিল, আবার আর একটা চিরকুট পাওয়া যায় যে লোকটি ছিল তার পকেট থেকে, সেখানে আবার সেও লিখে গেছে যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবার ব্যাপারটা যেহেতু তাদের নিজেদেরই লেখা রয়েছে যে তাদের মৃত্যুর জন্য কেউই দেয় না, তো পুলিশ তদন্তটা সেখানেই বন্ধ করে দেয়। কারণ কাজটা ভুল করলেও যেহেতু এরা অ্যাডাল্ট ছিল, নিজেদের মৃত্যুর জন্য কাউকে কেউ দায়ী নয় সেটা লিখে রেখে গেছে, ফলে সেখানে আর ফার্দার তদন্ত করার তো কোনো বিশেষ জায়গা নেই। আর বাড়ির থেকেও, মানে ছেলেটির যে বাড়িতে আর কি বিবাহিত ছিল বা বউটার বাড়ির লোক আর কি ফ্যামিলি, তো তারাও কেউ আর তদন্ত বিশ্বাস করতে হবে বা এরকম কিছু আর তারা কিছু বলেনি। তো ওই যে সামনে যখন হোটেলের সামনে যে বেশ কিছু লোকজন ছিল, তারা হচ্ছে ওই মেয়েটির বাড়ির কিছু লোকজন, তারা জানতে এসেছিল যে ব্যাপারটা কী। কারণ অনেক সময় অনেক খবর শোনা যায়, কিন্তু সেটা কতটা ঠিক হয় কতটা ভুল হয় সেটা তো কেউ জানে না। তো তারা একবার কথা বলতে এসেছিল যে সত্যিই কি এরকম এসেছিল, মানে জোর করে নিয়ে এসেছিল কিনা মেয়েটাকে। হোটেলের লোকের সাথে আর কি বাড়ির লোক নিজের পার্সোনাল লেভেলে আর কি কথা বলতে এসেছিল যে আপনাদের কি দেখে মনে হয়েছে যে আমাদের মেয়েকে জোর করে কেউ এনেছে বা ওদের সাথে আর কেউ তৃতীয় কেউ ছিল কি না। তো হোটেলের লোকজন বলেছে না, আমাদের দেখে এরকম মনে হয়নি। আর এই ঘটনাটা বেশ অনেক বছর আগে, তো তখন সব জায়গায় যে সিসিটিভি থাকতো তা তো নয়, ফলে ওই হোটেলেও ছিল না সেই সময় সিসিটিভি। সেই সময় সিসিটিভিটা না মানে খুব হাই স্ট্যান্ডার্ড জায়গাতেই শুধুমাত্র রাখা হতো, তো তখন ছিল না। তো সেই সমস্ত কথাবার্তা বলেই ওরা মানে খুবই দুঃখিত তাদের মেয়ে চলে যাওয়ার জন্য। যাই হোক, তো সেটাই আর কি ওনারা দেখেছে। তো তখন অন্য হোটেলের যে অন্য কর্মীটি ছিল সে বলছে যে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা থাকুন, আপনাদের তো 4 দিন মতো ওনাদের থাকার বুকিং ছিল। তো সেটা তখন সমস্ত কথা বলার পরে বলছে যে এরকম ঘটনা অনেক সময় ঘটে, আমাদের এই হোটেলে আগেও এরকম ঘটনা ঘটেছে। তো তখন না এই শান্তনবাবুর বাবার একটু অবাক লাগে যে আগেও ঘটেছে, মানে এখানে কি এরকম ঘটনা ঘটে নাকি। মানে এর আগেও ওনারা ফ্যামিলি নিয়ে এই হোটেলে উঠেছিলেন, কিন্তু এইরকম বা 2-3 বছর আগেকার কথা, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেছে বলে শোনেওনি। আর সেবার ওরা মাত্র 2 দিন ছিল ওই হোটেলে। তো বলছে হ্যাঁ, এরকম ঘটনা তো এর আগেও 2টো ঘটেছে, মানে ওই ছেলেটা যখন থেকে কাজে ঢুকেছে তখন তার মধ্যে থেকে এটা হচ্ছে 3য় ঘটনা ঘটে গেছে। তো তখন বলছে আগে কি ঘটেছে, বলছে আগে এখানে আর একটা এরকম কাপল এসেছিল, তাদের মধ্যে যে লোকটা ছিল সে এরকমভাবে গলায় দড়ির ফাঁস লাগিয়ে সেরকম আর কি নিজের জীবন নিয়ে নিয়েছিল, এরকম ঘটনা ঘটেছে। বলছে ওই যে উপর দোতলার যে ওনার ঘরটা আছে ওই ঘরটায় ঘটনাটা ঘটেছিল। তো তখন না মানে ওদের খুব অবাক লাগে। তো ওর বাবার মেসোমশাই চলে আসে ঘরে, তো ওরা যখন রাতের বেলা খাওয়া দাওয়া করছে তো তখন বলছে আর কি যে এরকম শুনলাম। তো এই সমস্ত শুনে সায়ন্তনবাবুর মা যিনি উনি খুব ভয় পেয়েছেন। উনি বলেন যে এ আবার কেমন হোটেলে উঠলাম, এরকম লোকে এসে এই হোটেলে মারা গেছে, এটা তো খুব ভালো বিষয় নয়, এটা তো বেশ চিন্তার বিষয়, এইরকম একটা বেছে বেছে হোটেলে উঠলাম। তো ওর বাবা আর ওর মেসোমশাই বলছে যে দূর, তোমরা ভয় পাচ্ছ শুধু শুধু, একটা হোটেলে কত লোকজন আসে থাকে চলে যায়, এসব আবার নিয়ে কেউ মানে নাকি। এবার তখন না ওর মাসি যে ছিল, শান্তনবাবু যে মাসি, উনি আরো ভীতু ছিল, খুব ভীতু মানুষ ছিলেন। মানে ওর মা যতটা আর কি ভয় পেয়ে যেতেন তার থেকেও বেশি ওর মানে শান্তনবাবুর মাসি ভয় পেয়ে যান। 2 মেয়েকে নিয়ে এসছে, বলছে যে দূর, এই জায়গায় 4 দিন থাকা চলো না, অন্য কোনো হোটেলে চলে যাই। তো বলছে না, এখানে তো আমাদের বুকিং করা আছে, এখানে আমি এখন যাবো কি করে, আর এখানে মানে চাইলেই কি আর হোটেল পাওয়া যায়, এই হোটেলটা মোটামুটি পজিশন ভালো,
বলছে না না, তোমরা এসব নিয়ে ভয় পেও না, ভয় পাওয়ার কি আছে। তো এবার ওর মাসির মনে বিশাল ভয় ঢুকে গেছে। যাই হোক, তো সেদিন রাতের বেলা ওর মা, মাসি আর 2 মেয়েকে নিয়ে আর কি, ওর মাসির যে 2 মেয়ে, তারা বললো যে আমরা একটা ঘরে থাকছি, আর সায়ন্তন বাবু আর ওনার বাবা আর মেসোমশাই বললো একটা ঘরে থাকবে। এবার সায়ন্তন বাবু তখন বয়স প্রায় 14, আর উনি ছোটবেলা থেকে না খুব সাহসী প্রকৃতির ছেলে, মানে খুব আর কি বন্ধু বান্ধবদের সাথে এদিক ওদিক যাওয়া, আর ওনার বাবা ওনাকে খুব উৎসাহ দিতেন যে অত ভয় পেতে নেই, ভয়ে জীবনে মানুষকে গ্রাস করে, এরকম নানান কথাবার্তা বলতো। তো এগুলো শুনে কোথাও ওর একটা না মানে অদ্ভুত লাগে। তো সায়ন্তন বাবু কি করেছে, তখন বয়স কম, তো এই সমস্ত শুনে ঠুনে ও ভাবলো যে একটু হোটেলটা দেখে আসে। তার ওর বাবা আর মেসোমশাই গল্প করছে, তো ও জাস্ট বেরিয়েছে, বলছে একটু আসছে বলে বেরিয়েছে। এবার ওর বাবা না খুব একটা ওনাকে মানে এখানে যাস না ওখানে যাস এরকম কিছু বলেনি। তো বলেছে যে আমি একটুখানি জল নিয়ে আসছি, আর আমার বালিশটা আমার ঠিক লাগছে না, আমি একটুখানি বালিশটা চেঞ্জ করে আনছি, এই বলে উনি বেরিয়েছে। এবার উনি বেরিয়ে হোটেলটা ঘুরে ঘুরে দেখছে কীরকম কী ব্যাপার। আর তারপরে মানে ওর একটা বুঝতেই পারছে 14-15 বছরের ছেলে, তার মনে প্রচুর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন জাগে। তো ভাবছে যে এখানে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু মানে আর কি ওনার আর কি ছোটবেলা থেকেই এই মানুষের মানে জন্ম মৃত্যু এইগুলো না ওনাকে খুব ভাবাতো, যে একটা মানুষের চলে যাওয়া, ভাবছে যে এইখানেরই একটা জায়গায় 2টো মানুষের প্রাণ চলে গেল, কেউ বুঝতেও পারলো না যে এরকম একটা ঘটনা এখানে ঘটছে, মানে এরকম নানান জিনিসপত্র ওনার মনে মাথায় আসছে। তো সেই সময় আর কি উনি একটা হোটেলের লোককে দেখতে পেয়েছে। তো সেই হোটেলের লোকটাকে বলেছে যে আমার এই বালিশটা একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু বালিশটা চেঞ্জ করে দিন, কারণ ওদের রুমে এক্সট্রা বালিশ ছিল না। তো লোকটা বলেছে যে ঠিক আছে আমি বালিশ চেঞ্জ করে দিচ্ছি। তো ও বালিশটা দিয়েছে, আর একটা অন্য বালিশ আনতে ভিতরে গেছে। এবার সেই মুহূর্তে তখন অন্য একটা লোক এসে বলছে যে কি তুমি দাঁড়িয়ে আছো, ছোট দেখেছে 14-15 বছরের ছেলে, বলছে যে আমি বালিশ দিয়েছি, আমার বালিশটা ঠিকঠাক লাগছে না, তো আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে। বলছে ঠিক আছে ভিতর থেকে তাহলে নিয়ে এসে দিচ্ছে। এবার এরকম সময় এসে যে লোকটা ভিতরে গেছিল সে বালিশ এনে ওকে দিয়েছে। এরপরে তখন বলছে যে এরপরে যদি তোমার কিছু দরকার পড়ে তুমি বাবা বা মাকে পাঠাবে, বা আমাদের কোনো লোককে ডাকবে, সে তোমাকে দিয়ে দেবে, তোমার আসার দরকার নেই। তো তখন ওর মনে প্রথমেই প্রশ্ন জেগেছে যে কেন, আমি এলে কি সমস্যা আছে? কারণ সায়ন্তনবাবু ছোটবেলা থেকে বাড়ির অনেক কাজ নিজে নিজে করে, একা একা বাজার চলে যায়, বাজার করে নিয়ে আসে। তো তখন লোকটা বলছে যে না, এখানে এই হোটেলে রাতের বেলা মানে সন্ধ্যের পরে আমরা মানে গার্জিয়ান ছাড়া কোনো ছোট ছেলে মেয়েকে এভাবে ঘুরে বেড়াতে অ্যালাউ করি না। তখন বলছে কেন, কি ব্যাপার? তখন বলছে যে না, তোমাদের এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে তো বিশ্বাস নেই, তোমরা প্রচণ্ড আর কি অ্যাডভান্স হয়ে গেছো, তোমরা বাবা মায়ের কথাও শোনো না, কারোর কথা শোনো না, এরকম নানান কথা বলেছে। এবার ওনার মনে মনে আর কি চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে আমাকে এই কথাটা কেন বললো, তার মধ্যে কেন আপনি বলছেন এরকম, এই সব নানান কথাবার্তা বলছে। তো সেই সময় মানে অন্য যে কর্মীটা ছিল সে একটুখানি বেশ ওনাকে কথা বলছে যে আসলে বলো না, আজ থেকে 8 বছর আগে, মানে ওই হোটেলের 8 বছর আগে বলছে একটা এরকমই মেয়ে আসে, মেয়েটার বয়স হলে ওই 16-17 এরকম হবে, 17-18 ম্যাক্সিমাম হবে। তো সেই মেয়েটা নাকি হঠাৎ করেই নিচে এসে মেয়েটা আর কি বলতে থাকে যে ও নাকি হোটেলের বাথরুমে বমি করে ফেলেছে, তো ওর নাকি একটু ফিনাইল দরকার, বলেছে যে একটু ফিনাইল দিন, আমি একটুখানি পরিষ্কার করে দিই। এবার সেটা সময়টা ছিল রাতের বেলা, এবং রাতের বেলা ওদের কাছে কিন্তু সুইপার থাকে না হোটেলে, যে আসে সকালবেলা আসে। তো বলছে যে সুইপার তো এখন আসবে না, মেয়েটা বলে যে আমি একটু পরিষ্কার করে দিই, নাহলে গন্ধ বেরোবে, শুতে অসুবিধা হবে। তো হোটেলে সেই সময় যে কর্মী ছিল সে মানে আর কি বুঝেছে যে ঠিক আছে, চাইছে যখন মেয়েটা নিজেই ক্লিন করবে বলছে, কারণ বাথরুমের ভিতরে ব্রাশ থাকে কিন্তু ওই ফিনাইলটা থাকে না, তো ওকে ফিনাইলটা দিয়ে দিয়েছে। এবার সেই মেয়েটি কিন্তু তার বাবা মার সাথেই ঘুরতে এসেছিল। এবার মেয়েটি নিয়ে ঘরে চলে যায়, হোটেলের রুমে চলে যাওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা পরে, প্রায় ভোরের দিকে হবে, ওই 4:30-5টা নাগাদ হবে, প্রচণ্ড চেঁচামেচি, মেয়েটার বাবা মা কাঁদতে আর কি প্রচণ্ড কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে। তো হোটেলের লোকেরা ছুটে উপরে গেছে, গিয়ে যেটা শুনছে যে মেয়েটা নাকি ফিনাইল খেয়ে নিয়েছে বাথরুমে গিয়ে।
এবং একদম ওখানেই মেয়েটার আর কি বোঝাই যাচ্ছে যে মেয়েটার শরীরে আর প্রাণ নেই, তবুও ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং সেখানে বলে দেওয়া হয় যে মেয়েটি মারা গেছে। তো যখন বলছে যে তারপর থেকে আমরা এখানে ছোট ছেলে মেয়ে মানে একদম বড় না হলে তাদের হাতে আমরা কোনো কিছু দিই না। তো ওকে বলে যে এই জন্যই তোমাকে উনি বললো যে রাত সন্ধ্যের পরে বেশি বাবা মাকে ছাড়া বড়দের কাউকে সাথে না নিয়ে ঘুরে না বেড়াতে, আর কিছু চাইতে হলে বাবা মাকে পাঠাবে। এবার এই কথাটা শুনে না ওর খুব অবাক লাগে যে বাবা এরকম ঘটনা ঘটেছে। আর মানে যেটা শান্তনবাবু লিখেছে ইমেলে, যে সেই সময় দাঁড়িয়ে ওই 14-15 বছর বয়সে দাঁড়িয়ে উনি যখন ভাবে যে একটা 17-18 কি ম্যাক্সিমাম 18 বছরের মেশিন নিজের প্রাণ নিয়ে নিল, এইটা না ওনাকে খুব অদ্ভুতভাবে ওনাকে ভাবতে বাধ্য করে যে একটা মানুষের মনে কিরকম হলে, মানে উনি ভাবে যে আমার একটু হাত কেটে গেলে আমি কতক্ষণ আহাউ করি, হ্যাঁ একটু ছ্যাঁকা লাগলে কিরকম করি, আর একটা মানুষ কতটা সাহস পেলে এরকম একটা এক্সট্রিম স্টেপ নিতে পারে। তো যাই হোক, তো এই সমস্ত শুনে ওর একটু খারাপই লাগে শান্তনবাবুর, এবং ও তারপরে উপরে চলে এসেছে এবং ওর বাবা তখন একটু ধমক দিয়েছে যে কি তুই এতক্ষণ কি করছিলি, বললি জল নিতে যাচ্ছি আর বালিশ নিতে যাচ্ছি, এতক্ষণ সময় লাগে। তো মানে শান্তনবাবু ওর বাবাকে সব কথা বলতো, মানে ওর মাকে সবকিছু না বললে ওর বাবার সাথে মানে সমস্ত কথা শেয়ার করতো। তো শান্তনবাবু তখন ওনার বাবাকে বলে যে আর বলো না, আমাকে এখানকার একজন বললো জানো তো এখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে নাকি এরকম ফিনাইল বাথরুমে বমি করে ফেলেছি, পরিষ্কার করবো বলে নাকি ফিনাইল নিয়ে গেছিল, ফিনাইল খেয়ে নিয়েছে। এবার না ওনার বাবার না মানে ভীষণ ধরাস করে ওঠে। ওনার বাবা মেসোমশাই দুজনেই বলছে যার এই হোটেলটার কি ব্যাপার, আমরা শুনলাম একটা এরকম মানে দুটো এরকম ঘটনা ঘটেছিল, তুই শুনে এলি একটা এরকম ঘটনা ঘটেছে, এই হোটেলটা এরকম ঘটনা এত কি করে ঘটে। এবার মানে এই কথাটা শুনে না ওদের খুবই মানে খারাপ লাগে যে এই ছোট একটা মেয়ে এরকম একটা ঘটনা ঘটালো। আর এই কথাটা মানে সায়ন্তনবাবু পরের দিন সকালবেলা কথা বলতে যে 2 বোন ছিল সেই 2 বোনকে বলে দিয়েছে, মানে একই করতে এই মানে বোনেদেরকে বলছে এই তোরা কিন্তু সবসময় বাবা মায়ের কথা শুনবি, হ্যাঁ আজকাল মেয়েরা কিন্তু ছেলেদের থেকেও বেশি পাকামো করে, এই সমস্ত বলে চলে এই করতে ঘটনাটা বলে দিয়েছে। আর সায়ন্তনবাবুকে ওনার বাবা আর ওনার মেসোমশাই বলেছিল যে এগুলো এটা আমাদেরকে বললি তোর মা মাসিকে কিন্তু বলিস না, ওরা বেশি ভয় পেয়ে যাবে। এবার যেই 2 বোনকে কথাটা বলে দিয়েছে সেই 2 বোন গিয়ে আবার তাদের মায়েদেরকে কথাটা বলেছে, মা মাসিকে কথাটা জানিয়েছে। এবার মা মাসিকে জানানোর পরে তারা তো মানে আগের দিন এমনি তারা অনেক কথাবার্তা বলছে, আলোচনা করছে, ঘুম এমনিতেই হয়নি। তো সকালবেলা উঠে তারা যখন এই কথাটা শোনে যেখানে 3-3টে এরকম ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনায় স্বামী স্ত্রী দুজনে মারা গেছে, আর এর আগে আরেকটা ঘটনা ঘটছে, তার থেকে 8 বছর আগে আরেকটা মেয়ে এরকম করেছে, বলছি এটা কি হোটেল, এখানে এত এরকম ঘটনা কি করে ঘটে, এই হোটেলটার কি কোনো ব্যাপার আছে নাকি। এবার ওর মাসি তো মানে এত ভয় পেয়ে গেছে, উনি রীতিমতো মানে আর থাকতে চাইছেন এরকম ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তো পরের দিন ওদের গাড়ি নিয়ে দীঘার আশেপাশে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, একটা মন্দির আছে দীঘা থেকে প্রায় 14-15 কিলোমিটার মতো দূরে, সেখানে যাওয়ার কথা, এবং তারপর ওখান থেকে আরও কয়েকটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা, এবং ওনারা ঘুরতে যায়, ভালোভাবেই দিনটা সুন্দর কাটে, ঘুরে ঠুরে আবার ওনারা হোটেলে চলে আসে। এবার হোটেলে যখন এসছে তো দেখছে যে 2টো হোটেলের আর কি কর্মী দাঁড়িয়ে আছে ওদের রুমের সামনে, মানে ওদের আর ওর মানে 2টো রুম যে ওরা নিয়েছে 2টো রুমই পাশাপাশি ছিল। তো হঠাৎ করেই আর কি যে হোটেলে যে 2টো কর্মী আসে সে বলছে যে আপনারা তো ঘুরতে গেছিলেন তাই আপনাদের রুমে ঢুকতে পারছিলাম না, তো ব্যাপার হয়েছে যেটা যে হোটেলের যে বাথরুমের যে কলের যে লাইন রয়েছে সেই লাইনে একটা সমস্যা হয়েছে, বলছে যে এই লাইনটাতেও সমস্যা হয়েছে, আপনারা যদি এখন কলটা খুলে দেখেন দেখবেন জল পড়ছে না। তো ওর মা মাসে দুজনেই খুব অবাক হয়, তো ওনারা সত্যি নিজেদের রুমের যখন বাথরুমের যখন ট্যাপটা খুলছে দেখছে যে সত্যিই জল পড়ছে না। এবার এটা তো মহা মুশকিল, জল না পড়লে বাথরুম কি করে ব্যবহার করবে। তো তখন বলছে কীরকম হোটেল আপনাদের, এরভাবে জল পড়ছে, তো তখন বলছে আমরা সেই জন্যই এসছি, আমাদের ওপরে যে ডিলাক্স রুম আছে, মানে ওনারা স্ট্যান্ডার্ড রুম নিয়েছিল, ডিলাক্স রুম নয়, বলছে ওপরের ডিলাক্স রুমে আমরা আপনাদের ফ্রিতেই মানে আপগ্রেড করে দিচ্ছি, আপনারা ওপরের রুমে থাকুন, কারণ এই যে পাইপের যে কাজ হয়েছে যেহেতু এইখানে একটা ফল্ট পাওয়া গেছে এই ফ্লোরে, তো এই জন্য আমরা এই ফ্লোরটায় কাউকে রাখছি না,
মানে যে কটা গেস্ট ছিল আমাদের সবাইকে আমরা দোতলায় আমাদের যে ডিলাক্স রুম আছে সেই ডিলাক্স রুমে আমরা ফ্রিতে আপগ্রেড করে দিচ্ছি। আপনারা দুটো ফ্যামিলি ছাড়া আরেকটা ফ্যামিলি আছে, তো তাদেরকেও আমরা ওপরে শিফট করে দিচ্ছি। তো ওর বাবা বললো দাঁড়াও গিয়ে আগে দেখে আসি, তারপরে রিল্যাক্স রুম বলে আমার একটা রুম দেবে, সেই রুমটা দেখা যাবে বাজে। তো ওর বাবা আর মেসোমশাই ওপরে আগে দেখতে গেল। তো গিয়ে দেখছে যে সত্যি রিল্যাক্স রুমটা ভালো, খুব সুন্দর, ভিতরে একটা বসার সোফা মতো রয়েছে, রুমটাও বড়, বাথরুমটা বড়, সবকিছুই বেশ ভালো আর কি। তো ওরা বললো, কর্মীরা বললো যে আপনাদের কিচ্ছু নিতে হবে না, আমরা সব আপনাদের জিনিসপত্রগুলো একটু আপনারা ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিন, আমরা ওপরে দিয়ে আসছি। আমাদের কালকে কলের কাজটা করতেই হবে, নাহলে কিন্তু মানে বিশাল প্রবলেম হয়ে যাবে। কারণ এরপরে আমাদের যেহেতু তখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, বলছে এরপরে আমাদের সিজন আসছে, সেই সময় মানে প্রায় প্রত্যেকটা রুমই বুকিং থাকবে। তো বললো যে ঠিক আছে। তো এই বলে ও হোটেলের কর্মীরাই ওদের সমস্ত লাগেজগুলোকে নিয়ে ওপরে দিয়ে এলো এবং দেখছে সত্যি খুব সুন্দর ওদের ডিলাক্স হোটেলটা, খুব ভালো হোটেল এবং রুমগুলো খুব বড়। তো ওরা ভাবলো যে বাহ, আমরা মানে ডিলাক্স রুমের টাকা পে না করেও ডিলাক্স রুমে থাকতে পারছি, এটা বেশ ভালো ব্যাপার। এবারে সায়ন্তনবাবুর বাবা এবং ওনার মেসোমশাই জানতো যে দোতলারই কর্নারে কিন্তু ওই ঘটনাটা ঘটেছিল, মানে দুজন যে নিজেদের প্রাণ নিজেরাই শেষ করে দিয়েছিল সেই ঘটনা কিন্তু দোতলার রুমেই ঘটেছিল। আর একটা যে ঘটনা ঘটেছিল সেটা একতলার কোনো একটা জায়গায় ঘটেছিল, আর 3 তলায় ঘটেছিল ওই যে মেয়েটা যে আর কি ফিনাইল খেয়েছিল ওইটা, মানে তখন 3 তলা পুরোটা ছিল না, 2.5 তলা মতো ছিল। তো ওই ঘটনাটা ওই 2.5 তলায় ঘটেছিল। আর ওদের মানে রুম দিবি ঠিক ওই যে কর্নারের যে রুমটা যেখানে ওই স্বামী স্ত্রী বলে যে মানে দম্পতি নিজেদের পরিচয় দিয়ে যে কাপলটা উঠেছিল, ঠিক তার পাশের দুটো রুমই ওদের দিয়েছে। এবার এই রুমটাই মানে এই কর্নারের রুমটাতেই যেই ঘটনাটা ঘটেছিল সেই কথাটা কিন্তু সায়ন্তনবাবুর মা মাসি কেউ জানতো না, মানে ওনাদেরকে আর এতটা বলেনি। এবার ওর বাবা আর মেসোমশাইও ব্যাপারটা নিয়ে আর অতটা মাথা ঘামায়নি। একবার মনে আসে যে মানে এই পাশেই ঘটনাটা ঘটেছে, বাট ওটা ব্যাপারটাকে ইগনোর করে যে আর ঠিক আছে ঘটেছে তো ঘটেছে, আমরা থাকবো এখানে, ফ্যামিলি নিয়ে থাকছি। তো ওর মা মাসি এমনিতে খুব ভয় পাচ্ছিল, তো রুমটা খুব সুন্দর। তো ওর মেসোমশাই ওর মা মাসির উদ্দেশ্য করে বলছে যে দেখো, তোমরা এত ভয় পাচ্ছিলে, কালকে বললে তোমরা ভয়ে নাকি তোমাদের ঘুম আসেনি, আজকে এত সুন্দর ঘর পেয়েছো, এবার ভালো করে ঘুমো, পয়সা দিয়ে আমরা থাকছি এখানে, আমরা ছুটি কাটাতে এসছি, ঘুরতে এসছি, এত ভয় পাওয়ার তো কিছু নেই। এবার হয় না যে কেউ যদি মনে সাহস দেয়, অভয় দেয়, মানুষের মন থেকে দেখবেন ভয়টাও অনেকটা কমে যায়। তো ভয়টা ওদের মন থেকে একটু কমে গেছে এবং সেদিন ওরা ভালো বেশ খাবার দাবার অর্ডার করে খাওয়া দাওয়া করেছে, করে এবার সেদিন সায়ন্তনরা আর কি ওদের রুমে শুয়েছে, আর ওর মেসোমশাই মাসি 2 মেয়ে তাদের ঘরে শুয়েছে। এবারে এই অবধি ব্যাপারটা কিন্তু একরকম ছিল। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, যেটা শান্তনবাবু লিখেছেন যে ছোটবেলা থেকেই এই মৃত্যু বিষয়টা, মৃত্যু বলুন বা এই ধরনের কোনো ঘটনা, মানে ভূতে উনি বিশ্বাস করতেন না, কিন্তু এই মানুষের চলে যাওয়া, হঠাৎ করে কোনো মানুষ চলে যাচ্ছে, কোনো মানুষ হয়তো মানে তার হয়তো যাওয়ার কথা নয়, তারপরে সে চলে যাচ্ছে, এই বিষয়গুলো অলওয়েজ ওনাকে খুব ভাবাতো। উনি মানে এগুলো নিয়ে খুব চিন্তা করতেন, মনে হতো যেটা কেন ঘটছে, কি জন্য ঘটছে, এইগুলো কিন্তু ওনার মধ্যে ছিল। তো স্বাভাবিকভাবেই ওনার কিন্তু একটু অবাক লাগে এবং ওনার মনে একটুখানি কিউরিয়াসিটি আসে যে এই ঘরটাতেই, পাশের ঘরটাতেই দুটো মানুষ মারা গেল এবং পুরো হোটেলে এত লোকজন নাকি ছিল সেই সময়, কেউ টের পেল না। আর উনি না আগে থেকে অনেক কিছু বুঝতে পারতেন, মানে দেখবেন অনেক মানুষ থাকে যারা অনেক কিছু ফিল করতে পারে, অনেক কিছু আগে থেকে আন্দাজ করতে পারে। এই সায়ন্তন বাবু কিন্তু সেরকমই একজন মানুষ। উনি ছোটবেলা থেকে একটু আন্দাজ করতে পারতেন, কোনো একটা জায়গা হয়তো ওনার ভালো লাগতো না, উনি বলতো যে আমার ওই জায়গাটা ভালো লাগছে না। এবার ওনাকে যদি জিজ্ঞেস করতো যে কেন ভালো লাগছে না, কি জন্য ভালো লাগছে, উনি কিন্তু অত স্পেসিফিক কারণটা বলতে পারতেন না। এইবারই সায়ন্তনের হঠাৎ করেই রাতের বেলা একটা অদ্ভুত খসখসানি আওয়াজে ঘুমটা ভেঙে যায়। তো ওর বয়সটা বুঝতেই পারছেন, 14-15 বছর বয়সের একটা ছেলের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে। এমনিতেই ও যা শুনেছে হোটেলটা সম্পর্কে, তাতে ওর মনে অলরেডি অনেক কিছু ওর মনের মধ্যে চলে আসে। এইবারে সায়ন্তনরা সবাই ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছিল যথারীতি। ঠিক রাত 2-2:30 নাগাদ ওর ঘুমটা ভেঙে যায় একটা খসখসানি আওয়াজে। এবং কিছুক্ষণ পরেও বুঝতে পারে, মানে প্রথমে জাস্ট ঘুমটা ভেঙে গেছে, ও বুঝতে পারছিল না যে আওয়াজটা কোথা থেকে আসছে।
তো তার কিছুক্ষণ পরে যখন ও বুঝতে পারে যে আওয়াজটা ঠিক বাথরুম থেকে আসছে, তখন না ওর খুব অবাক লাগে যে বাথরুমে তো কেউ নেই। ও দেখছে ওর পাশে ওর বাবা মা অকাতরে ঘুমোচ্ছে। তো বুঝতেই পারছেন একটা 14-15 বছরের ছেলে, তার মনে তখন প্রচণ্ড উৎসাহ যে কোনো বিষয়ে, কোনো বিষয়ে কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, তার কারণ কি, এগুলো মানে বিষয়ে ওর প্রচণ্ড ইন্টারেস্ট। তো ওর না একটা সন্দেহ হয় এবং ও খাট থেকে নামে বাথরুম যাওয়ার জন্য। এবার বাথরুমটা হচ্ছে ওদের ঘরের সাথে অ্যাটাচ এবং বাথরুমের যে লাইট রয়েছে সেই লাইটের সুইচটা হচ্ছে বাইরে। এবার ও যথারীতি সুইচটা অন করার চেষ্টা করে, কিন্তু দেখে যে বাথরুমের লাইটটা ভালো মতো জ্বলছিল, সেই লাইটটা সেই মুহূর্তে জ্বলছে না। এবং দেখুন, যতই অন্ধকার হোক না কেন, ওদের হোটেলের রুমে একটা ছোট লাইট জ্বলছে এবং সেই লাইটে একটা হালকা আলো রয়েছে ঘরে, এবং সেই হালকা আলোটা কিছুটা হলেও বাথরুমের দিকে রিফ্লেক্ট হচ্ছে। এবারে ও যেটা দেখে যে বাথরুমে অন্ধকার হলেও ও পরিষ্কার বুঝতে পারে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে বাথরুমের মধ্যে। এবং এটা দেখে না ওর প্রথমে খুব অবাক লাগে যে এটা আমি কি দেখছি। আর ওই যে বললাম, দেখবেন কিছু কিছু বয়স এমন থাকে, সেই সময় না ভয় ডর বিষয়টা একটু কম থাকে, মানে ভয়ের যতটা বেশি থাকে তার থেকে অনেক বেশি কিন্তু অনুসন্ধিৎসা থাকে। তারা দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। এবং ও যখন ভাবে যে না বাথরুমে কেউ আছে, ও আস্তে করে দরজাটা বন্ধ করে দেয় বাথরুমের। এবং বাথরুমের দরজাটা বন্ধ করে, তো ও যে সময়কার কথা বলছে সেই সময় তো ওরকম মোবাইল ছিল না, কিন্তু মানে স্মার্টফোন ছিল না, বাট তখন আর কি জাস্ট এমনি ফিচার ফোন যেগুলোর আছে, নোকিয়ার যে প্রথম দিকের যে একদম বেস মডেল যেগুলো বেরিয়েছিল যখন প্রথম মোবাইল আসে, সেই সময়কার ঘটনা আমি বলছি। তো কি করে, ওই মোবাইল একটা ওর বাবার ছিল, সেই মোবাইলটা ও নেয় এবং সেই মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট ছিল। এবার ও কি করেছে, মোবাইলটা নিয়ে এসে ও তো বুঝে গেছে যে কোনো কারণে হয়তো বাথরুমের লাইটটা কেটে গেছে। এবার ও তো বুদ্ধি করে দরজাটা দিয়ে দিয়েছে। এবার ও কাউকে ডাকেনি, ও শুধুমাত্র ফোনটা হাতে নেয়, নিয়ে ফ্ল্যাশ লাইটটা অন করে এবং অন করে ও যখন দরজাটা আলতো করে খুলছে, এবং ও কি করছে, মোবাইলে ফ্ল্যাশ লাইটটা তাক করে আছে ওই বাথরুমের দিকে, যতটা মানে আস্তে আস্তে দরজাটা খুলছে আর ও বাথরুমের দিকে ওই ফ্ল্যাশ লাইটটা মারছে যাতে ও দেখতে পায় কি আছে। এবং সায়ন্তনবাবু যেটা ইমেলে লিখেছে যে ও একটা মানে প্রচণ্ড ভয়ঙ্কর জিনিস দেখে, মানে এই যে ভয়ঙ্কর জিনিসটাও দেখেছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি যে কি সেটা মানে সেই সময় কিন্তু ও খুব একটা বুঝতে পারেনি। ও দেখে ওই আলোতে একটা বীভৎস মুখ, এবং সেই বীভৎস মুখের চারপাশে কীরকম একটা মানে ঝুলের মতো চুল কিছু রয়েছে, সেটা পুরুষ না মহিলাও কিছু বুঝতে পারেনি। এবং এটা যে মুহূর্তেও দেখো এত ভয় লেগে যায়, ফট করে ওর হাত থেকে মোবাইলটা পড়ে যায় এবং ওই মোবাইল পড়ে যাওয়ার আওয়াজে ওর মায়ের ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা যখন ভেঙে যায়, মানে এমনি ওর মা একটু ভীতু স্বভাবের ছিলেন, মানে উনি এই সমস্ত শুনে একটু ভয় পেয়েছিলেন। এবং হঠাৎ করে যে কোনো মায়ের মন তো সবসময় সন্তানের জন্য মানে অলওয়েজ মনটা সবসময় তো সন্তানের দিকেই থাকে। তো উনি ঘুম থেকে উঠে যখন, যেহেতু হোটেলের রুম বিশাল বড় তো নয়, তো ঘুমটা যেই ভেঙে গেছে, উনি ফট করে দেখছে যে ওনার ছেলে ওরকম বাথরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর ও না মানে ভয় পেয়ে গিয়ে খাটের কোনার কাছে এসে কীরকম একটা চোখ মুখ করে রয়েছে। তোমরা বলছি কী হয়েছে তোর, কী হয়েছে, তুই এরকমভাবে এখানটা রয়েছিস কেন, আর হাত থেকে তোর কি মোবাইল পড়ে গেল? তখন ও না কিছু বলতে পারছে না। এবার এই সমস্ত কথাবার্তায় ওর বাবারও, সায়ন্তনবাবুর বাবারও ঘুম ভেঙে গেছে। তো সে বলছে যে কী হয়েছে, তুই ওখানে দাঁড়িয়ে, তুই আমার ফোন নিয়ে ওখানে কী করছিলি বাথরুমের কাছে? তো তখন না সায়ন্তনবাবু কী করেছে, ও আর ওর বাবা মাকে কিছুই বলেনি যে কী ঘটনা ঘটছে না ঘটছে, কিচ্ছু জাস্ট বলেনি। ও চুপচাপ এসে শুয়ে পড়েছে এবং ও ভাবছে যে আমি এটা কী দেখলাম। এবার দেখুন, ও মানে সায়ন্তনবাবুর আমি বললাম আগে থেকেই ওর না একটুখানি এই সমস্ত বিষয় একটু ইন্টারেস্ট ছিল। ও ভূতে বিশ্বাস করতো না ঠিকই, কিন্তু এই সমস্ত প্যারানর্মাল বিষয় বলুন, মানুষের মৃত্যু, এগুলো ওকে খুব ভাবাতো। এগুলো নিয়ে আর কি ওর অনেক আর কি পড়াশুনো করা বা জানার খুব ইচ্ছে ছিল। তো সায়ন্তনবাবু বর্তমানে একজন সায়েন্টিস্ট, কিন্তু সেই সময় ছোটোবেলায় ওই 14-15 বছর বয়সে ওনার মনে মানে সব কিছুর
দেখলেই না ওনার মধ্যে একটা কোশ্চেন আসতো যে এটা এরকম কেন, ওটা ওরকম কেন, আর এই সমস্ত বিষয় তো আরও ছিল। যাই হোক, তো সকালবেলা যখন হয় তখন সায়ন্তন বাবু আর ওনার বাবাকে সব কথা বলে। আমি বললাম যে ওনার সাথে ওনার বাবার সম্পর্কটা ভীষণ, মানে ছোটবেলা থেকে খুব ফ্রেন্ডলি রিলেশনশিপ ওনার সাথে ওনার বাবার। তো সায়ন্তন বাবু এমনি সব ওনার বাবার সাথে শেয়ার করে, তো এটা শেয়ার করেছে। তো ওনার বাবা ওনাকে বোঝায় যে দেখো তুমি তো অনেক কিছু এই হোটেলটা সম্পর্কে শুনলে, তাই হয়তো তোমার মনে মাথায় কোথাও হয়তো এই জিনিসটা বসে গেছে, তুমি এগুলোকে নিয়ে একদম ভেবো না, আর এগুলো কিছু হয় না। তো সায়ন্তন বাবু তখন ওনার বাবাকে বলে যে বাবা তুমি যা বলছো সব ঠিক। আর যেটা আরেকটা কথা এখানে বলি, উনি মেনশন করেছেন যে উনি যেটা বলতো, সায়ন্তনবাবু কোনো কথা যদি তার বাবাকে বলে বা মাকেও বলে, তারা সে কথাটা বিশ্বাস করতো, কারণ উনি ছোটবেলা থেকে প্রচণ্ড মেধাবী, মানে ক্লাসে অলওয়েজ ফার্স্ট অথবা সেকেন্ড হয়েছে। উনি কখনোই এরকম মানে বাজে কথা বলাটাই আর কি মেরে একটা কথা বলে দিলাম, এরকম ওনার স্বভাবের সাথে একেবারেই যায় না। তো ওনার বাবাও বুঝতে পারে যে ছেলে যখন বলেছে আমি দেখেছি, তার মানে তো ও দেখেছে, কিছু তো ও দেখেইছে, সেটা কি দেখেছে সেটা আলাদা ব্যাপার, বাট ও কিছু তো দেখেছে বলেই কথাটা বলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এরপরে সেদিন ওরা লোকাল আর কি ওদের কিছু ঘোরাচ্ছিল, তো ওরা ঘুরছে। আর এদিকে সায়ন্তনবাবুর যে দুই বোন ছিল পাশে, ওর মাসির যে দুই মেয়ে, তো তারা মানে সকালবেলা যখন ওর মাসিদের সাথে দেখা হয়, মানে পাশের রুমেই, তোর মাসি এসে ওদের ঘরে এসে বলছে আর বলো না, ভোর রাতে দুই মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে। এবার 10-11 বছর বয়স মেয়েটার, মানে একদম ছোট বাচ্চা তো নয় যে একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে যাবে। তো ওরা কান্নাকাটি করছে, তো মানে আর কি সায়ন্তনবাবুর মা হচ্ছে বড়, আর ওনার মাসি হচ্ছে ওনার মায়ের থেকে ছোট। তো ওনার মাসি ওনাদের ঘরে এসে সায়ন্তনবাবুর মাকে বলছে যে দিদি এই কি হোটেলে আমরা উঠলাম বলতো, এইরকম অবস্থা, মেয়ে দুটো এত ভয় পেয়েছে রাতের বেলা, মানে ভোর রাতের দিকে। ওরা তারপর থেকে মানে টানা 1 ঘন্টা ওরা কেঁদে গেছে, মানে ওদেরকে আমি চুপ করাতে পারছি না, এমন অবস্থা। তো তখন বলছে কেন, ওরা কি দেখেছে, কি জন্য এত ভয় পেয়েছে? বলছে যে ওরা কি ঘুমোচ্ছিল এবং ঘুমের সময় দেখে যে ওদের মাথার কাছে দুজন দাঁড়িয়ে আছে, এবং সেই দুজন মানে চুল ফুল খুলে একটা মানে বিভৎস কিছু ওরা দেখেছে। তো যখন এই কথাটা বলেছে বাচ্চা মেয়ে দুটো, তখন বাড়ির লোক ভেবেছে যে নিশ্চয়ই এরা স্বপ্ন দেখেছে, কিন্তু মেয়ে দুটো বলছে আমরা স্বপ্ন দেখিনি, আমাদের মাথার কাছে কেউ দাঁড়িয়েছিল। এবার বিষয় হচ্ছে যে সায়ন্তন বাবুও কিন্তু কিছু উপলব্ধি করেছে, উনি নিজের চোখে দেখেছে বাথরুমের মধ্যে, এবং ওই রুমের যে কিছু একটা আলাদা কিছুর যে এক্সিস্টেন্স রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতোই উনি বুঝেছে। কিন্তু ওই যে বললাম, যেহেতু সায়ন্তনবাবুর মা খুব টেনশন করতেন, তো সেই জন্য ওনার বাবা বলেছিল যে মাকে সব কথা বলার দরকার নেই। এবার উনি বুঝতে পেরেছে যে ব্যাপারটা তো কিছু একটা ঘটেছে। তো তখন ইনি কি করেছে, ওনার বোনেদেরকে, সায়ন্তনবাবু ওনার বোনেদেরকে জিজ্ঞেস করছে এই তোরা কি দেখেছিস রে? তখন বলছে জানিস দাদা, মাথার উপরে, মাথার কাছে একদম দাঁড়িয়েছিল দুটো জিনিস, এবং আমাদের দিকে কিরকম যেন তেড়ে আসছিল, আমাদের প্রচণ্ড ভয় লেগে গেছে। এবার তখন এ তো বড় দাদা, এ বলছে না না ওরকম কিছু হয় না, তোরা ভয় টয় পাচ্ছিস বেকার, এরকম কিছু হয় না, এরকম খালি বলছে। এবার সেই সময় ওদের তখনও আরো দু রাত, মানে সেই রাতটা আর পরের রাতটা থাকা, তারপরের দিন ওদের বাড়ি যাওয়া। এবার সেই দিন সন্ধ্যে থেকেই হঠাৎ করে ওয়েদারটা খুব খারাপ হয়ে যায়, এবং খারাপ হতে 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 মানে হঠাৎ করেই হয়তো বিকেলবেলা থেকে একটু মেঘলা করে গেছে, আর যেহেতু হালকা একটা শীতের ভাব চলে এসেছিল, তো হঠাৎ করেই যখন ওয়েদারটা খারাপ হয়ে যায়, বেশ ঠান্ডা হাওয়া বইছে আর কি, একটা বাজে ওয়েদার হয়ে যায়। এবং সেই সময় মানে আজ থেকে মানে 25-26 বছর আগে, ধরুন 20-25 বছর আগেও খুব মানে পাওয়ার কাট হওয়ার একটা বেশ প্রবণতা ছিল, আর এই ঘটনাটা প্রায় ধরুন ওরকমই 18-19 বছর আগেকার হয়তো ঘটনা। তো বুঝতেই পারছেন যে সেই সময় না পাওয়ার কাট খুব হয়ে যেত, একটু হাওয়া বইলে, একটু জোরে বৃষ্টি বৃষ্টি হলে পাওয়ার কাট হয়ে যেত। তো সেম জিনিসটা ওখানেও হয়, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হাওয়া ফাওয়া দিচ্ছে, পাওয়ার কাট হয়ে গেছে। এবং সেই সময় হোটেলে কিন্তু কোনো জেনারেটর কাজ করছিল না। এবার সময়টা ছিল 7:30 মতো সময়। তো এবার ওরকম একটা হাওয়া দিচ্ছে বাইরে, আর যেহেতু একদম দীঘার সমুদ্র পাশে, তোর মা মাসি বলল যে আজকে আর বাইরে খেতে যাব না, এই হোটেলেই কিছু একটা আমরা খেয়ে নেব। এবার হোটেলে ওরা এমনি সময় খেত না তা নয়, কিন্তু হোটেলে দামটা একটু বেশি, আর বাইরে থেকে অনেক রকমের দেখে শুনে বুঝে খাওয়া যায়। তো তখন
সায়ন্তনের বাবা মেশো এরা বললো হ্যাঁ হ্যাঁ আজকে বাইরে যাওয়ার দরকার নেই, বাচ্চা কাচ্চা নিয়ে বেকার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠান্ডা ফান্ডা লেগে যাবে, তো আজকে হোটেলেই অর্ডার করে খাওয়া হবে। এবার ওই দিন হোটেলে কর্মী বলতে 3 জন ছিল সন্ধ্যের পরে। একজন হচ্ছে যে মালিক পক্ষের লোক, একজন ছিল যে ইলেকট্রিকের সমস্ত কিছু কাজকর্ম করে, ওদের ওখানেই 24 ঘন্টা থাকে সেরকম, আর একজন ছিল এমনি কর্মী আর কি, সে সাফাই টাফাই করে এরকম একটা ছোট কর্মী। তো যে হোটেলে আর কি ওরা ছিল সেখানে ওরা আগে থেকে বলে দিল যে আমরা কিন্তু রাতের খাবারটা এই হোটেল থেকেই খাবো। তো এইবারে যেহেতু ওই দিন ওয়েদারটা ভালো ছিল না এবং হোটেলের যিনি কুক ছিলেন তিনি বাড়ি চলে যাবেন, সেই জন্য উনি ওই হোটেলে 4টে মতো রুমে গেস্ট ছিল, তো তাদের খাবারগুলো তাদের রুমে ডেলিভারি করে দেয় এবং তারপরে যে আর কি দিচ্ছিল সে নিচে চলে আসে। এবার সায়ন্তন বাবুর আর কি 2 ফ্যামিলি মিলে যতটা খাবার অর্ডার করেছিল, এবার যিনি খাবারটা দিয়ে গেছে ওনারা এগ কারি, চিকেন কারি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অর্ডার করেছিল। তো ওরা দেখতে পায় যখন ওদের অর্ডারটা রুমে ডেলিভারি করে দেয়, মিনিট 15 পর ওরা যখন খাওয়ার জন্য আর কি প্যাকগুলো খোলে, তো সেখানে দেখছে যে ওদের 1 প্লেট এগ কারি আর 2টো রুটি কম পড়েছে। এবার 2 জন আর কি, আর যেহেতু ওই মানে হোটেলে রীতিমতো অন্ধকার হয়ে গেছে, তো ওরা বোমঠোমের ব্যবস্থা করে দিয়েছিল। আর নভেম্বর মাস বুঝতেই পারছেন বেশ ঠান্ডা ঠান্ডা একটা, আর এটা আমি আজ থেকে বেশ অনেক বছর আগেকার কথা বলছি, তো তখন ওয়েদারটা কম্পারেটিভলি এতটা গরম পড়তো না, নভেম্বর মাসে মোটামুটি ঠান্ডাই থাকতো। তো এবারে ভাবছে যে কি কম পড়েছে, তো নিচে গিয়ে বলতে হবে। তো সায়ন্তন বাবু এবং ওনার যে মেসোমশাই এরা দুজনে মিলে বলে যে ঠিক আছে আমরা নিচে যাই, নিচে গিয়ে একবার বলি, কারণ আমাদের টাকা দেওয়া আছে, কম দিয়েছে। তো এরা দুজনে রুম থেকে বেরোয়। রুম থেকে বেরিয়ে এরা যখন হোটেলের নিচে লবির কাছে আসে, তো ওখান থেকে সাইডে গিয়ে একটা কিচেন আর তার পাশে আর কি হোটেলের যারা কর্মী থাকে তারা থাকে। এবার ওরা যখন ওইখানটা গেছে, গিয়ে দেখছে যে মোটামুটি অন্ধকার রয়েছে প্যাসেজটা, আর কেউ নেই। তো ওরা একটু বাইরে থেকে ডাকাডাকি করে, তারপরে যেখানটা কিচেন রয়েছে তো সেইখানে দেখছে যে একজন কাজ করছে। তো তাকে ওর মেসো বলেছে, সায়ন্তনবাবু মেসো বলছে যে আমরা অত নম্বর রুমে আছি, আমাদের খাবারটা প্রোভাইড করা হয়েছে, কিন্তু খাবারে 1 প্লেট এগ আর 2টো রুটি কম আছে। তো লোকটা পিছন ঘুরেই ছিল, কোনো উত্তর দেয়নি, শুনলো এবং তারপরে বললো যে আপনারা দাঁড়ান, আমি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি খাবারটা। এবার ওরা তখন ভাবলো যে প্যাসেজের সামনেটা কি দাঁড়াবো, এত অন্ধকারে, তোরা লবির কাছটা গিয়ে দাঁড়িয়েছে। এবার তখন বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ওরা দাঁড়িয়ে আছে। এবার হঠাৎ করেই মানে মনে হলো যেন ওই অন্ধকার ফুঁড়ে একজন এলো, এসে ওদের হাতে খাবারের একটা প্লেট ধরিয়ে দিল। সেটা ঠিক আছে, সেটা সায়ন্তন নিয়েছে, কিন্তু লোকটা যখন সামনে আসে তখন মোমবাতির আলোটা, মানে এক হাতে লোকটার প্লেটটা ছিল আর এক হাতে মোমবাতি ছিল। এবার যেহেতু হাওয়া দিচ্ছিল, মানে মোমবাতিটা একটু নিবু নিবু অবস্থায় রয়েছে, এবার নিবু নিবু ছিল, তো সেই জন্য না লোকটার মুখটা ঠিকমতো দেখা যায়নি। ওরা ভেবেছে যে কর্মী আছে সে, অথবা যে কুক সেই হয়তো খাবারটা দিয়েছে। এবার লোকটা যখন খাবারটা দিয়ে টার্নটা নিচ্ছে, সেই সময় মানে ওই জায়গাটা হাওয়াটা একটু কম ছিল এবং তার জন্য মোমবাতির যে শিখাটা, সেই শিখাটা একটুখানি বড় হয়েছে। এবং যখন ওরা লোকটার মুখটা দেখে, মানে ওইখানে সায়ন্তনবাবু এবং ওনার মেসো দুজনেই ছিলেন, ওরা দেখছে যে মুখটা মানে একটা মুখ যেটা ক্ষতবিক্ষত, এবং আরও অদ্ভুত হচ্ছে যে মুখের পিছনে আর একটা মুখ রয়েছে, মুখের পিছনে আর একটা ওরকম মুখ রয়েছে, এবং সেই মুখটা কীরকম যেন চোখগুলো উপরের দিকে হচ্ছে, একবার নিচের দিকে আসছে, আবার উপরের দিকে, মানে একটা বিভৎস জিনিস। এবং এটা দেখে সায়ন্তনবাবু লিখেছেন যে মানে ওনার এতটা ভয় লেগে যায় যে মানে উনি পুরো থরথর করে কাঁপতে থাকে। আর ওনার মেসো তো মানে ওখানে মুখ দিয়েও কিছু বেরোচ্ছে না, কীরকম যেন হচ্ছে স্টিল হয়ে গেছে।
তো সায়ন্তনবাবুর চোখটা যখন নিচের দিকে পড়েছে তখন ওই মানে আধা, মানে নিচের দিকে তো আর অতটা আলো নেই, কিন্তু যেটুকু আলো ছিল উনি তাতে স্পষ্ট দেখেন যে একটা মানুষের যেরকম পায়ের পাতাটা সামনের দিকে থাকে, উনি দেখে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, লোকটার সামনের দিকে গোড়ালি রয়েছে এবং পাটা পিছনের দিকে, এবং পিছনের দিকে যেটা মুখ মাথা রয়েছে তার চোখটা কিরকম অদ্ভুত রকমভাবে ভয়ঙ্করভাবে ঘুরছে। ওটা দেখে মানে সায়ন্তনবাবু লিখেছে যে আমি আমার ওই বয়সে মানে যেটা আমি দেখেছি আজও সেটা মনে করলে মানে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবং উনি লিখেছেন যে উনি এই ইমেলটা টাইপও করেছেন দিনের বেলা, মানে ওনার বিষয়টা এতটাই ভয় লাগে যে উনি রাতের বেলা টাইপ পর্যন্ত করতে পারেননি। এবং ওইখানে ওই দৃশ্য দেখে মানে তার পরক্ষণেই আবার কি হয়, ওরা এক ঝলক দেখে, ঠিক তার কিছুক্ষণ পরেই লোকটা মানে কয়েক সেকেন্ড হয়তো ওখানে ছিল, 5-7 সেকেন্ড হবে ম্যাক্সিমাম, তারপরে লোকটা যেন অন্ধকারের কোথায় বিলীন হয়ে গেল, মানে লোকটা যে কোন দিকে গেল কি হলো কিচ্ছু বোঝা গেল না। এবং ওরা দুজনেই ওখানে পুরো থরথর করে কাঁপছে এবং রীতিমতো ওনার মেশোর মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছে, মানে উনি না ব্যাপারটা নিতে পারেনি, আর ওরকম থরথর করে কাঁপছে। আর যেহেতু সায়ন্তনবাবুর হাতে ওই প্লেটটা ছিল, ওরকম থরথর করে কাঁপছে, এবং এই অবস্থায় মিনিট 5-7 মতো ওরা ওখানেই দাঁড়িয়েছিল, ওদের কোনো সেন্স ছিল না। এর কিছুক্ষণ পরে একটা লোক আর কি, হোটেলেরই এক কর্মী বলছে যে আপনারা এখানে, আপনাদের কি কোনো প্রয়োজন আছে, কোনো দরকার আছে? মানে ওই লোকটা ওখানে যখন ডাকে, মানে প্রথমবার যখন বলেছে তখন মানে ওনার মেসোমশাই না মানে কিরকম যেন একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মানে এটা মনে হচ্ছে যেন সে কথাও বলতে পারছে না, নড়তে পারছে না, চড়তে পারছে না, শুধু মানে প্রচণ্ড ভয় পেয়েছে। তো প্রথমবার ওরা দুজনে কেউই কোনো অ্যান্সার করতে পারেনি। দ্বিতীয়বার যখন লোকটা আবার জিজ্ঞেস করেছে যে আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন, আপনাদের কিছু প্রয়োজন, তখন সায়ন্তনবাবু না মানে কিছুটা ধাতস্থ হয়ে, যেহেতু বয়সটা কম, ধাতস্থ হয়ে বলছে যে আমরা এখানে এরকম আমাদের খাবার আমাদের হোটেলের রুমে দেয়া হয়েছিল, কিন্তু সেখানে খাবার কম ছিল। তো তখন বলছে যে হয় আপনার রুম নাম্বারটা বলুন। তো বলেছে, তো তখন বলছে যে আপনি হাতে কি এটা কি নিয়ে এসছেন। তখন না ওরা কিছু বলতে পারছে না, মানে যেটা দেখেছে সেটা মানে বলাটাও ওদের কাছে একটা ভয়ঙ্কর আর কি বিষয়। তো তখন না কি করেছে সায়ন্তন, ওই প্লেটটা ওরকম ঢাকা ছিল, ওটা লোকটার হাতে দিয়েছে। তো বলছে যে এটা কি আছে, বলছে না এটা আমাদের খাবারই আছে, কিন্তু আমরা এটা নেব না, আমাদেরকে চেঞ্জ করে দিন। তো বলছে ঠিক আছে, যদি না চেঞ্জ করি তাহলে আমরা এখন উপরে চলে যাচ্ছি, আমাদের এখন না দিলেও হবে, ওই টাকাটা শুধু কেটে দেবে। এবার যে মুহূর্তে হোটেলের ওই কর্মীটাকে দিয়েছে ওখানটা একটা মোমবাতি লোকটা ধরিয়েছে, মানে জ্বালানো ছিল, সেটা বারবার নিভে যাচ্ছে, কখনো ধরছে আবার নিভে যাচ্ছে। অদ্ভুত বিষয় দেখুন, যখন ওর হাতে খাবারের প্লেটটা দিয়েছিল তখন কিন্তু ওখান থেকে একটা খাবারের যে সুগন্ধ থাকে, যে কোনো একটা ভালো ডিম হোক, মাছ হোক, মাংস হোক, তার সুগন্ধ থাকে, খাবার থেকে কিন্তু একটা সুগন্ধ বেরোচ্ছিল। এবার ওদের সামনেই লোকটা প্লেটটার উপরে যে ঢাকনাটা ছিল, তো সেই কভারটা যখন সরিয়েছে দেখছে মানে দুদলা শুধু ছাই দেওয়া রয়েছে, আর কিচ্ছু নেই। লোকটা বলছে এগুলো আপনি কি দিয়েছেন? তো তখন না মানে ওর মেসোমশাই মানে এতটা আর কি, মানে ওনার ভিতরে যে যেটা চলছিল মানে পুরো আউটবাস্ট করেছে। উনি বলছেন আপনাদের হোটেলে কি ব্যাপার বলুন তো, আমাদেরকে এরকম একজন এসে দিয়ে গেল, সে একটা মানে বিভৎস টাইপের একটা লোক এসে দিয়ে গেল, এসবের মানেটা কি? তো চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, এবং ওপর থেকে সেটা মানে এতক্ষণ গেছে আসছে না। তো সেই জন্য সায়ন্তনবাবুর বাবা আবার ওপর থেকে নিচে নেমে এসেছে, যে এরা দুজন গেছে ফিরছে না কেন। তো তখন ওখানে একটা মোটামুটি একটা বচসা মতো হয়েছে। তো তখন ওই লোকটা হোটেলের যে কর্মী সে বলছে না না আপনারা কিছু ভুল করছেন, কেউ হয়তো আপনাদের সাথে এটা কি করেছে, আমাদের এখানে এরকম কোনো লোক নেই, আর আপনি যেরকম বলছেন মাথার পিছনে মাথা, এটা আবার কি? মানে এগুলো না মানুষকে বললেও চট করে যে কেউ বিশ্বাস করবে সেরকম ব্যাপার তো না, আর এগুলো বলতেও যেরকম অড লাগে। আর ওই দিন ওই সিচুয়েশানে ওনার মেশোর কিন্তু রীতিমতো শরীর খারাপ হয়ে গেছিলো, ওই ঠান্ডা ওয়েদারে উনি দরদর করে ঘামছিলেন। আর সায়ন্তনবাবু মানে নিজের ইমোশনটাকে না মানে প্রচণ্ড ভয় পেয়েছিল, আর ওনার হাত পা রীতিমতো কাঁপছিল। যাই হোক, তো উনি বললেন যে আপনারা ওপরে যান, আমি এক্ষুনি খাবার পাঠিয়ে দিচ্ছি। তো তারপর ওপরে আসে, ওপরে এসে সব ঘটনাটা বলে। এবং ওইখানে ওই হোটেলে আর একজন কর্মী ছিল, সে কিন্তু পিছন থেকে সবটা শুনছিল। সেই লোকটা হচ্ছে ওই লোকটা যে 24 ঘন্টা ওই হোটেলেই থাকে। তো যাই হোক, এই ব্যাপারটা যখন উপরে গিয়ে ওরা বলে,
সায়ন্তনবাবুর মা মাসিরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এবং ওনার যে 2 বোন ছিল সেই 2 বোনও বলছে যে আমরা বলছিলাম না আমরা স্বপ্ন দেখিনি, সত্যি সত্যি আমাদের মাথার কাছে কেউ রাতের বেলা দাঁড়িয়েছিল। এবার না মানে ওরা প্রচণ্ড ভয় পেয়েছে পুরো ফ্যামিলি। তার মধ্যে লাইট নেই, কারেন্ট নেই, পাওয়ার কাট হয়ে গেছে, মানে বিভৎস খারাপ অবস্থা। আর ওই রাতের বেলা সব কিছু যেন এরকম গা ছমছমে লাগছে। যাই হোক, তো রাতের বেলা ওরা কোনো রকমে খাওয়া দাওয়া করে এবং ঠিক হলো যে 2টো রুমে শোয়া হবে না, একটা রুমেই ওরা সবাই মিলে থাকবে। এবার ওদেরকে বলা হলো যে আপনি একটা ফোল্ডিং খাটের ব্যবস্থা করুন। তো ওরা যেহেতু ডিলাক্স রুমটা বড় ছিল, সোফায় একজন, একটা ফোল্ডিং খাট, আর এমনি যে ডবল বেডের যে কিং সাইজ যে বেড ছিল সেটা বেশ বড়ই ছিল। তো ওই করে কোনো রকমে সবাই ওই ঘরেই রইল। এবার বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে কখন পাওয়ার আসবে, তো বলছে যে একটা ফল্ট হয়েছে, কাজ চলছে, কখন আসবে কিছু বলা যাচ্ছে না। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওরা তো রাতের বেলা মোটামুটি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কথাবার্তা বলে মোটামুটি এবার ঘুমোবে, কিন্তু সকলেরই মনে একটা ভীষণ আতঙ্ক হয়ে গেছে। আর সায়ন্তনবাবু সেই সময় প্রচণ্ড ভয় পেয়েছিল, কিন্তু উনি না ওনার মা মাসি এদের কথা ভেবে আর সেটা বলছে না, কিন্তু বুঝতে পারছে যে এখানে একটা কিছু বিশাল গন্ডগোল হচ্ছে। এবার ওনার যে 2 বোন ছিল সেই 2 বোনের বাথরুম যেতে হবে। এবার বাচ্চা মেয়ে 10-11 বছর বয়স, তো তারা তো ভয় পাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার তাদের মধ্যে আর কি এক বোন, তাকে বাথরুমে তার মা আর কি ওর মাসি বাথরুমে নিয়ে যায়। এবার বাথরুমে নিয়ে গেছে, বাথরুমেও মোমবাতি জ্বালিয়েছে, সবই ঠিক আছে। এবার গেছে, কোনো অসুবিধা হয়নি, চলে এসেছে। তো এবার মেয়েটা হঠাৎ করেই বলছে যে ওর হাতে একটা কিছু মনে হয় লেগেছে, তো বলছে আমি হাত ধোবো। এবার খাট থেকে নেমে জাস্ট সবাই বসে আছে। এবার দেখুন, সবাই একটা জায়গায় থাকলে একটা মনে আলাদা জোর আসে, তো সবাই ওখানে আছে, গল্প হচ্ছে। তো মেয়েটা কী করেছে, খাট থেকে নেমে জাস্ট হাত ধুতে বেসিনে গেছে, এবং রুমের সাথে অ্যাটাচ বাথরুম। মেয়েটা প্রচণ্ড জোরে চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে জাস্ট ঢুকেছে আর ও বেরিয়ে এসেছে। তো সবাই ছুটে গেছে, 1 পা জাস্ট ঘরে যেখানে বসেছিল সেখান থেকে বাথরুম। তোকে যখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কি ব্যাপার, তুই এত জোরে চিৎকার কেন করলি, তো বলছে যে বাথরুমের ভিতরে ওই মোমের আলোয় ও দেখেছে যে একজন উল্টো হয়ে ঝুলছে, মানে বাথরুমের সিলিং থেকে উল্টো হয়ে ঝুলছে। মানে এইটা যখন ও শুনেছে সবাই মানে মারাত্মক লেভেলের ভয় পেয়ে গেছে। এবার ওদেরকে রাতটা কাটাতে হবে, আবার কালকের দিনটাও রয়েছে। এবার কী করবে, এত ভয় পেলে তো চলবে না। তো আবার একটা হোটেলের ছেলেকে ওর মেসো আর ওর বাবা গিয়ে ডেকে এনেছে নিচ থেকে। তো সেই সময় ওই ছেলেটা ছিল যে ছেলেটা হোটেলে 24 ঘন্টা থাকে। তাকে বলছে আচ্ছা কী ব্যাপার বলুন তো, আপনাদের এই হোটেলের কি সমস্যা, এর আগেও হোটেলে ছিলাম, এরকম কোনো সমস্যা কখনো আগে দেখিনি, কি এরকম হচ্ছে, সবাই আমাদের ভয় পাচ্ছে, এরকম অদ্ভুত অদ্ভুত বিষয়, আপনাদের হোটেলের ব্যাপারটা কি? তো বলছে দেখুন, আমাদের রাতের বেলা জল টল লাগতে পারে, আপনি সমস্ত একবার আমাদেরকে রুমে দিয়ে যান, আমরা কেউ কিন্তু আর রাতের বেলা নিচে নামতে পারবো না। তো উনি বললো ঠিক আছে, আমি সব জল টল দিয়ে যাচ্ছি। এইবার তখন লোকটাকে যখন আবার জল দিতে এসছে, তো তখন আর কি বলছে যে আপনি আরও মোমবাতি আমাদেরকে দিয়ে যান, রাতের বেলা কখন কারেন্ট আসবে তার তো কোনো ঠিক নেই। মানে ওরা ঘুরতে গিয়ে যাকে বলে ওদের বিড়ম্বনা হয়ে গেছে। তো তখন সায়ন্তনবাবু মানে লোকটাকে বলছে যে আচ্ছা আপনাদের এখানে এরকম আমরা সবাই দেখছি, এটা কি ব্যাপার, একটু সত্যি করে বলুন তো কি ব্যাপার। আর এদিকে ওর বাবা, সায়ন্তনবাবুর বাবা মা বলছে তুই এসব নিয়ে কথা বলে, তুই এখানে এসব নিয়ে কথা বলতে যাচ্ছিস, ওদেরকে কিছু বলার দরকার নেই। এবার উনি বলছে না দাঁড়াও না, কথা বলি না, কি ব্যাপার এটা তো জানতে হবে। তো তখন বলছে যে আমি তো এই হোটেলটা যখন শুরু হয়েছে তখন থেকেই আছি, বলছে যে এই হোটেলে এরকম সত্যি সত্যি 4খানা যে ঘটনা ঘটেছে, এই 4টে ঘটনাই খুব অদ্ভুতভাবে ঘটেছে। মানে এইরকম কিছু যে একটা ঘটতে পারে, যার মানে যে ধরুন দম্পতি এসেছিল, জানি এদেরকে দম্পতি পরিচয় দিয়েছিল, অ্যাকচুয়ালি দম্পতি ছিল না, মানে তারা কিন্তু খুব হাসি খুশি ছিল। হঠাৎ করে যে তাদের মধ্যে কি হলো যে তারা একটা এরকম ঘটনা ঘটিয়ে ফেললো। আবার যে মেয়েটি এসেছিল তার বাবা মায়ের সাথে, তার নাকি আরও একটা কোনো প্রেম ঘটিত কিছু ব্যাপার ছিল, কিন্তু হঠাৎ করে সে তার বাবা মায়ের সাথে ঘুরতে এসে এরকম একটা এক্সট্রিম স্টেপ নেবে, এটাও কেউ ভাবতে পারেনি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে দেখুন, আমরাও কিন্তু খবরে অনেক সময় এরকম ঘটনা কোনো একটা হোটেলে হয়েছে আমরা শুনতে পাই, দীঘাতেও শুনেছি, পুরীতেও শোনা গেছে, এরকম আমরা শুনতে পাই। কিন্তু যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে
যে কোনো একটা জায়গায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেই জায়গায় তো মানে একটা মানুষ নিজের জীবনটাকে শেষ করে দিয়ে, তার তো সেই সময় জীবন শেষ হওয়ার কথা ছিল না। এবার দেখবেন সব জায়গাতেই বলা হয় যে এই ধরনের কাজ কিন্তু পাপের কাজ, নিজেকে শেষ করে দেওয়া, আত্মহত্যা মহাপাপের কথাতেই আছে। এবার এইভাবে যে সমস্ত মানুষের মৃত্যু হয়ে যায় তাদের কিন্তু মুক্তি হয় না। এবার তারা কি করে, যেহেতু মুক্তি হয় না, তারা সেই জায়গার ভিতরেই অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়ায়। এবার ব্যাপার হয় যেটা, এইরকম যারা অতৃপ্ত আত্মা থাকে তারা আবার চেষ্টা করে আরও এই ধরনের মানে স্পিরিটকে নিজেদের কাছে আনার। দেখবেন পাহাড়ি জায়গাতে আপনারা যারা ঘুরতে যাবেন, গিয়ে থাকেন আর কি, তারা দেখবেন এক একটা জায়গায়, পাহাড়ি জায়গায় বলা হয় এটা সুইসাইড পয়েন্ট, এটা এই ওই এরকম অনেক ধরনের কথা বলা হয়। এবার মানে ঘুরতে গেলে এরকম বিভিন্ন পাহাড়ি জায়গায় অনেক জায়গা থাকে, কিছু কিছু জায়গায় দেখবেন পাহাড়ে যে বুদ্ধিস্ট যে ফ্ল্যাগগুলো আসে, ফ্ল্যাগগুলো অনেক জায়গায় খুব টানানো থাকে। আমি একটা আমার ছোট্ট অভিজ্ঞতা বলি। আমরা একবার হিমাচল প্রদেশে গেছিলাম ছোটোবেলায়, তো এরকম এক একটা জায়গায় দেখছি প্রচুর এরকম ফ্ল্যাগ লাগানো আছে। তো আমরা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করি যে এরকম ফ্ল্যাগ কেন লাগানো আছে জায়গাগুলোয়। তো তখন বলে যে পাহাড়ে, বিশেষত হিমাচল প্রদেশে কোনো একটা জায়গায় যদি হঠাৎ করে কোনো এরকম দুর্ঘটনা ঘটে, সেখানে যদি মানুষজন মারা যায়, ওরা কি করে সেই জায়গাটা শান্তির জন্য ওরা ওখানে ফ্ল্যাগ লাগিয়ে দেয়, যাতে জায়গাটা কার্জ না হয়ে যায়। এটা হয়তো আপনারাও কখনো কখনো শুনে থাকবেন, বা আপনারা যদি পাহাড়ে কখনো ঘুরতে যান, সেখানে যদি এরকম মানে রাস্তাঘাটে হঠাৎ করেই দেখুন যেখানে কোনো মন্দির টন্দির নেই, সেখানে হঠাৎ করে ফ্ল্যাগ লাগানো, তো আপনারা যদি জিজ্ঞেস করেন আপনারা কিন্তু জানতে পারবেন এটা। তো এটা কিন্তু সত্যি সত্যিই হয়। কোনো একটা জায়গায় এই ধরনের ঘটনা যখন ঘটে, দেখবেন প্রবণতা হয়ে যায় যে সেই জায়গায় আবার এরকম কোনো ঘটনা ঘটবে, আবার এরকম কোনো ঘটনা ঘটবে। তো ওই হোটেলে এই এক এক করে চারটে এরকম কিন্তু মানে দুঃখজনক ঘটনা ঘটে যায়, এবং প্রত্যেকটা ঘটনাই খুব অদ্ভুতভাবে, সেরকমভাবে কিন্তু কোনো স্পেসিফিক কারণ পাওয়া যায় না। মানে এরকম একটা ঘটনা ঘটে, সেটা তদন্ত হয়, কিন্তু তদন্তে দেখা যায় যে সেরকম কিছুই উঠে আসে না। খুবই অদ্ভুতভাবে এবং খুব অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলো ঘটে। এবার এই কথাগুলো যখন হয়, তো তখন বলছে যে আচ্ছা তাহলে আপনাদের মালিক কিছু বলে না, মানে মালিক তো কোনো স্টেপ নিতে পারে। তখন বলছে আর বলবেন না, এই সমস্ত ঘটনা এদিকে ঘটে, আর মালিক যে ওই হোটেলের, তারও নাকি পরিবারে খুবই অঘটন ঘটে, সেও আর কি খুব একটা ভালো নেই। তো এই ধরনের জিনিসগুলোর ফলে তারও মানে মনে করা হয় যে সেগুলো জিনিসগুলোর জন্যই হয়তো তার পরিবারে একটা খারাপ বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছে তার পরিবার। এবং এরা নাকি অনেকবার ভেবেছে যে হোটেলটা বন্ধ করে দেবে, কিন্তু এই হোটেলটা তারা আর কি তাদের যা হয় আর কি জমা পুঁজি দিয়ে বানিয়েছিল, ফট করে হোটেলটা বন্ধ করে দিতে তারাও চাইছে না। তো সব কিছু মিলেই আর কি বিষয়টা চলছে। তো তখন আর কি ওনার মাসিরা জিজ্ঞেস করছে যে আপনি তো এই হোটেলে থাকেন, আপনি কখনো কিছু ফিল করেননি? তখন বলছে হ্যাঁ, আমি অনেক সময় অনেক কিছু দেখেছি। তো তখন না সে নিজের জামাটা তুলে দেখাচ্ছে যে দুটো হাতে প্রচুর প্রচুর তাবিজ লাগানো আছে, বেশ 3-4টে তাবিজ। তো বলছে যে এই হোটেলে যে মালিক আছে সে ওকে মানে এই হোটেলে বিশেষ মানে খুব বেশি দিন কেউ কাজ করতে পারে না, কিন্তু ওই ছেলেটা কাজ করে, কারণ ওর শরীর বন্ধ করা আছে এবং ও কী করে অনেক রকমের জিনিস ওর কাছে রাখে, ঠাকুর বাড়ির অনেক জিনিস, যাতে ওর উপরে কোনো প্রভাব না পড়ে। বলছে যে আমি এরকমও দেখেছি যে কিছু একটা আমার দিকে তীব্র গতিতে ছুটে আসছে, একটা মানুষের মতোই কিছু, কিন্তু সেটা মানুষ নয়। কিন্তু ওই যে ও তাবিজগুলো পড়ে থাকে, তো সেই জন্য ও দেখে যে ওর থেকে হয়তো 2-3 হাত দূরে, তারপরে আর দেখছে নি। তো ও বিশ্বাস করে যে ওই তাবিজগুলো পড়ে থাকে বলেই ওই হোটেলে কাজ করতে পারে, নাহলে হয়তো কাজটা করতেও পারতো না। তো এইরকম ঘটনা কিন্তু বেশ 4-5 বার ওর সাথেও ঘটেছে, ও দেখেছে। তো তখন ওদেরকে আর কি ওই হোটেলের ছেলেটা বলে আপনারা কিছু ভয় পাবেন না, কোনো কিছু হলে ট্যুরিস্টদের হয়তো খুব সম্ভব কোনো ক্ষতি করবে না। তখন বলছে যে এই ধরনের ঘটনা এখানেই কেন ঘটে? তখন বলছে সেটা তো বলতে পারবো না, তবে ওই একটা ঘটনা যখন ঘটেছিল, ওই যে একটা মেয়ে ওই কাজটা করে, ওই ফিনাইল খেয়ে নেয়, তারপর থেকেই কিন্তু এই হোটেলটা আস্তে 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 এরকম হতে থাকে। এবং বলে যে এক একদিন নাকি এরকমও হয় যে যে কুক হোটেলে, এর আগে এই কুকটা নতুন, এর আগে একটা নাকি কুক ছিল, সে রান্না করতো, বলছে যে ওই হোটেলে আবার মানে মাংস রান্না করলে নাকি পুরো জিনিসটাকে ধুয়ে ঠুয়ে আবার রান্নাঘর পুরো পরিষ্কার করে দিতে হয় সঙ্গে সঙ্গে। আর বলছে যে আমরা রাতের বেলা যদি মাংস অর্ডার নিয়েও আমরা 7টা-8টার মধ্যে রান্না কমপ্লিট করে দিই, কারণ ওরা নাকি এটা অনেকবার দেখেছে যে মাংস যদি রাতের বেলা রান্নাঘরে যদি কিছু থেকে যায়, পরের দিন রান্নাঘর পুরো লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া যায়। এবং সেটা কিন্তু
কে লণ্ডভণ্ড করছে, কি জন্য হচ্ছে, সেটা কিন্তু কোনো কারণ পাওয়া যায় না। তো যে মালিক ছিল সে নাকি একজন তান্ত্রিককে হোটেলে এনেছিল। তো সে বলেছে যে এই হোটেলে প্রচণ্ড শক্তিশালী কিছু আছে, আত্মা আছে, এবং সেটা মানে সেই জিনিসটাকে এখান থেকে সরানো ওনার কম্য নয়। তো তারপর থেকে হোটেল চলছে, কিন্তু এরকম এক্সপেরিয়েন্স বেশ কয়েকজন টুরিস্টই করেছে এবং তারা অভিযোগও করেছে। বাট যা হয় আর কি, এই ধরনের বিষয়গুলো অভিযোগ করলেও যে সবসময় সেটা সমাধান হয় তা তো নয়। আর মালিকের নিজেরও নাকি পরিবারে অনেক ধরনের অঘটন মাঝে মধ্যেই ঘটে যায়। তো এইগুলো শুনে ওদের তো খুবই খারাপ লাগে। তো কোনো রকম ওরা সেই রাতটা কাটায়, এবং ওদের যেহেতু ট্রেনের টিকিটটা সেইভাবেই কাটা ছিল, এবার পরের দিন কি করবে, তো পরের দিন তো পাওয়ার কাট হয়নি। তো ওরা কি করেছিল, সারা রাত ওরকমই ওরা একটা রুমেই ছিল এবং সমস্ত লাইট জ্বালিয়েছিল। কিন্তু লাইট জ্বালিয়ে থাকলেও ওরা বিভিন্ন সময় দরজায় দুমদুম আওয়াজ, অদ্ভুত টাইপের, মানে ওই যে করিডোরটা ছিল ওদের রুমের পাশে, সেখানে কিন্তু ওই দুটো ফ্যামিলি ছাড়া ওই দিকটা আর কেউ ছিল না। কারণ আর একটা যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিটা আবার পরের দিন চেক আউট করে চলে গেছিল। কিন্তু ওরা পরিষ্কার শোনে ঢকঢক করে কেউ হেঁটে চলে যাচ্ছে, কেউ দৌড়চ্ছে, পা ঘষে ঘষে যদি কেউ যাতায়াত করে সেটার যে একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ। এবং ওরা অনেকবার দরজা খুলে খুলে দেখেছে যে কেউ যাচ্ছে কিনা, কেউ পাশ দিয়ে গেল কিনা, কিন্তু ওরা দেখে এরকম কিচ্ছু নেই। তো সত্যি ওই হোটেলটা এতটাই, আমার মনে হয় দীঘার সব থেকে হন্টেড হোটেল ওটাই। এবার বিষয় হচ্ছে যেটা এই সায়ন্তনবাবু লিখেছেন, যে ওনারা চলে আসা 6-7 মাস পরে ওনারা খবর পায় ওই হোটেলে একটি ছেলে একা যায়, এবং সে 3 দিনের জন্য হোটেলটা বুক করেছিল। এবং দ্বিতীয় দিন যখন ছেলেটা থাকে, মানে ছেলে বলতে একটা যুবক বলা যেতে পারে, সে নাকি ওই হোটেলেই নিজেকে শেষ করে দেয়। এবং সে একটা চিঠি লেখে, সে চিঠি লিখে যায় যে তার নাকি চাকরি চলে গেছিল, সে মানসিকভাবে খুব অবসাদগ্রস্ত ছিল, এরকম নাকি সে চিঠি লেখে। কিন্তু বিষয়টা দেখুন, একই জায়গায় এতগুলো ঘটনা পরপর কি করে ঘটতে পারে। মানে হোটেলটা হয়তো মানে 12-13 বছর সার্ভিস দিয়েছে, সেখানে এরকম ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাগুলো কিন্তু মানে যতবারই ঘটতো প্রত্যেকটা কিন্তু অদ্ভুতভাবে ঘটেছে, এর কিন্তু কোনো সেবার্থে কোনো কারণ থাকতো না। তো এরপরে মালিক পক্ষ নাকি আলটিমেটলি 2018 সালে হোটেলটাকে উনি বেচে দিতে বাধ্য হয়, এবং তারপরে নাকি ওই জায়গাটা ভেঙে, মানে ওখানে পুজো টুজো করা হয়, ভেঙে নাকি 3-4টে দোকান করা হয়েছে, মানে ওই জায়গাটা পুরোটা মার্কেটের আন্ডারে এখন আছে। এবার যারা ধরুন দীঘায় থাকেন বা দীঘার আশেপাশে থাকেন বা যাদের হোটেল আছে, তারা হয়তো অনেকে এই ঘটনাটা জেনেও থাকতে পারেন। তো এইটাই ছিল ব্যাপার। উনি আজও মনে করলেন আর প্রচণ্ড ভয় লাগে, এবং উনি যেগুলো দেখেছিল তার মধ্যে একটাও কোনো ভুল নেই, এবং এগুলোর কোনো সায়েন্টিফিক, মানে উনি বর্তমানে একজন সায়েন্টিস্ট, বাট উনি বলেন যে আমি এত সায়েন্স পড়লেও আমি এই জিনিসগুলো কিন্তু আজও ব্যাখ্যা করতে পারি না যে কেন এগুলো আমাদের সাথে হয়েছিল। এবং সত্যি জায়গাটা প্রচণ্ড কার্স ছিল, এবং ওইখান থেকে আসার পরে ওদের প্রত্যেকেরই কিছু না কিছু শরীর খারাপও হয়ে গেছিলো, এটাও ঠিক। যাই হোক, এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।